হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার হাড় হিম করা একটি ভয়ঙ্কর জিনের গল্প। যাদের হাড় দুর্বল এবং যারা 18 বছর বয়সের নিচে আছেন সেই সব শ্রোতাদের জন্য আজকের গল্পটি নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই হেডফোন ব্যবহার করে শুনুন। শুরু হচ্ছে আজকের গল্প, হাড় হিম করা একটি ভয়ঙ্কর জিন। মেয়েটির নাভিতে কারো হাতের স্পষ্ট স্পর্শ লাগে, তারপর তার বুকে, তারপর সারা শরীরে স্পর্শ করে কেউ একজন। অর্ধ ঘুমন্ত চোখে মেয়েটা ধীরে ধীরে চোখ খোলে। প্রতিবারই মেয়েটির সাথে এরকমটা হয়, কিন্তু মেয়েটি বুঝতে পারে না আসলে তার নাভিতে, বুকে, সারা শরীরে কে প্রতি রাতে স্পর্শ করে। আজকে সেই অবয়বের চেহারা দেখার জন্য মেয়েটি ধীরে ধীরে চোখ খোলে, কিন্তু রুমে অন্ধকার থাকায় স্পষ্ট কারো চেহারা দেখতে পায় না। যতটুকু দেখা যায় তাতে শুধুই একটা কালো অবয়ব দেখা যাচ্ছিল। সারা দেহ কালো, আবছা ধোঁয়াশা তার দেহ, জানোয়ারের মতো পুরো শরীরে জমে আছে লোম। যে লোমের স্পর্শ মেয়েটি স্পষ্ট বুঝতে পারে। অন্ধকারে তার চেহারা দেখতে না পেয়ে মেয়েটি তার হাত এগিয়ে দিয়ে অবয়বের দেহ ছুঁতে চেষ্টা করে। ব্যাপারটা মেয়েটির কাছে নর্মাল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাতে একই ঘটনা দেখতে দেখতে মেয়েটি যেন অভ্যস্ত হয়ে গেছে, তবে কখনো সেই অবয়বকে স্পর্শ করার সাহস করেনি। আজকে সাহস করেই সে অবয়বকে ছুঁতে চেষ্টা করে। যখনই মেয়েটি সেই অবয়বকে স্পর্শ করে তখনই বাতাসের ভিতর দিয়ে মেয়েটির হাত গলে গেল। ধরতে পারেনি সেই অবয়বকে। অবয়বের দেহ মোটামুটি দেখা গেলেও তাকে স্পর্শ করা যাচ্ছে না। এইবার মেয়েটি মোটামুটি ভয় পায়। যেহেতু একই ঘটনা প্রতিবারে ঘটে, সেজন্য এই বিষয়ে অভ্যস্ত থাকলেও স্পর্শ করার বিষয়ে অভিজ্ঞতাটা মেয়েটির কাছে নতুন। স্পর্শ করতে না পেরে মেয়েটি ভয়ে জোরে এক চিৎকার দিয়ে উঠে বসে। মেয়েটিকে উঠতে দেখে অবয়বটা বাতাসে মিলিয়ে গেল। মেয়েটির নাম হলো তাসলিমা। 10 মিনিট পর শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাসলিমাকে। তাসলিমার চারপাশে তাসলিমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। তাসলিমা ভয়ঙ্কর গর্জন ছেড়ে বলতে লাগলো, আমি তাকে নিয়ে যাব, আর কেউ আমাকে আটকাতে পারবি না। তাসলিমার এই আচরণটা নতুন কিছু নয়। তাসলিমার পুরো পরিবার গত 8 বছর থেকে এই দৃশ্যটি দেখে এসেছে। গত 8 বছর থেকেই এই জিন ক্ষতি করে যাচ্ছে। 8 বছর আগে স্কুল থেকে ফেরার সময় শুরুটা হয়। ভর দুপুরে একটি বটতলার নিচে দাঁড়িয়ে ক্লান্তি দূর করছিল তাসলিমা। যেহেতু রোদের তাপে তাসলিমা সারা শরীর ঘেমে যাচ্ছিল, তাই নিজেকে আরাম দেওয়ার জন্য বটতলার নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় তাসলিমা। তবে সেদিন থেকেই তাসলিমার পিছু নিয়েছে এই জিন। প্রতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই জিন তাসলিমাকে ধরে। প্রথমবার যখন তাসলিমাকে ধরেছিল তখন একজন কবিরাজ এসে সবটা বলেন, কিন্তু কোনো কবিরাজ তাসলিমাকে ঠিক করতে পারেনি। জিন নিজের ইচ্ছে মতো প্রতি বছরের এই 2টা মাস তাসলিমার সাথে কাটিয়ে যায়। এই 2 মাসে কোনো কবিরাজ কিংবা হুজুর সেই জিনকে দৌড়াতে পারে না। আবার পরের বছরের 2টা মাস এই জিন তাসলিমাকে দখল করে নেয়। সেই জিনের ভাষ্যমতে তাসলিমাকে তার ভালো লাগে। ভারতে নাকি সেই জিনের আরও 3টে ভাই আছে। প্রতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জিন বাংলাদেশে আসে শুধুমাত্র তাসলিমার জন্য। তাসলিমার কথাও বিয়ে হচ্ছে না। যখনই কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করা হয় তখনই শোনা যায় কোনো না কোনো ক্ষতি হয়ে যায়, আর নয়তোবা ছেলের পক্ষ থেকে কেউ না কেউ এসে ঝামেলা করে। অর্থাৎ তাসলিমাকে তাদের পছন্দ হয় না, কিংবা
অনেক রকম বাহানা থাকে। এই রকম একটার পর একটা অঘটন চলতেই থাকে, আর তাতে তাসলিমার বিয়েটা হচ্ছে না। তবে এখানে সবচাইতে বড় কথা হচ্ছে, এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসটা তাসলিমার স্মৃতিতে থাকে না। যদিও এই 2 মাস তাসলিমা সব কিছু অনুভব করতে পারে, সেই জিন আসা, তাকে স্পর্শ করা, তার সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া, সব কিছুই তাসলিমা উপলব্ধি করতে পারে। কিন্তু 2 মাস পর যখন জিন আবার ভারতে চলে যায়, তখন তাসলিমার মাথায় গত 2 মাস আর থাকে না। অর্থাৎ ফেলে আসা 2টা মাস তাসলিমার কিছুতেই মনে পড়ে না। এ ব্যতীত সারা বছরের 10 মাস তাসলিমার স্মৃতিতে থাকে। এটির জন্য তাসলিমাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তারের ভাষ্যমতে তেমন কোনো রোগ পাওয়া যায়নি। তাসলিমার শরীরে কোনো সমস্যা নেই, মানসিক রোগে আক্রান্ত না, মস্তিষ্কে কোনো সমস্যা নেই। তাহলে কেন সে 2টা মাস ভুলে যায়? সেটির ব্যাখ্যা বিজ্ঞান বা ডাক্তার কেউই দিতে পারে না। লোকে যা বলে তা আসলেই মিথ্যা নয়। যা আমাদের চারপাশে রটে তার কিছু হলেও তো ঘটে। 8 বছর পর এইবারও সেই জিন তাসলিমার দেহে ভর করে। তাসলিমার পাশে তার পরিবার দাঁড়িয়ে আছে। তাসলিমার হাত পা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যদি তাকে বাঁধা না হয়, তাহলে তাসলিমা হাতের পাশে যেটাই পায় সেটা দিয়ে সামনে যাকে পাবে তাকেই আক্রমণ করে বসে। কবিরাজ কিংবা হুজুর আর নিয়ে আসা হয়নি, কারণ গত 8 বছর অনেক কবিরাজ এবং হুজুর দেখানো হয়েছে, কোনোভাবেই তাসলিমাকে ঠিক করা যায়নি। এভাবেই চলছে তাসলিমার দিন। পরের দিন সকাল, তাসলিমা গোসল করার জন্য পুকুরে যায়। যেহেতু এটি একটি গ্রাম অঞ্চল, তাই বেশিরভাগ মেয়েরাই পুকুরে গোসল করে। তাসলিমার সাথে পুরো বাড়ির মেয়েরা রয়েছে। দুপুর হলেই সব মেয়েরা একসাথে পুকুর পাড়ে গিয়ে গোসল করার বিষয়টা নতুন কিছু না, কিন্তু তখন ঘটে যায় একটি বড় ধরনের ঘটনা, যা এর আগে অর্থাৎ গত 8 বছরে তাসলিমার সাথে কোনোদিন ঘটেনি। তাসলিমা যখনই পুকুরে নেমে পড়ে, তখনই তাসলিমার পা ধরে কেউ পুকুরের মাঝে টেনে নিয়ে যাচ্ছিল। এটি দেখে তাসলিমার সাথে আসা মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে। ওদের চিৎকারে পুরো বাড়ির লোকজন এক হয় সেখানে। তাসলিমা নাকনি চৌবনি খেয়ে মধ্য পুকুরে চলে যায়। এদিকে বাড়িতে থাকা লোকজন সবাই দৌড়ে এসে পুকুর পাড়ে দাঁড়ায়। কারো সাহস হয়নি পুকুরে নেমে তাসলিমাকে উদ্ধার করার, কারণ সবার ভালোভাবে জানা আছে তাসলিমার সঙ্গে একটা জিন থাকে এবং সে আগস্ট আর সেপ্টেম্বর মাসে আসে। আজকে আগস্ট মাসের 30 তারিখ, অর্থাৎ গত 1 মাস ধরেই তাসলিমার সাথে সেই জিন রয়েছে। কিন্তু বাকিদের মতো তো আর তাসলিমার বাবা ভয় পাবে না। নিজের মেয়েকে পানিতে ডুবে মরতে দেখে তিনি দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দিলেন। আল্লাহর রহমতে মেয়েটিকে স্পর্শ করতেই সে পুরো স্বাভাবিক হয়ে যায়। পুকুরের মধ্যেই তাসলিমা জ্ঞান হারায়। তাসলিমার বাবা তাসলিমাকে কোনোভাবে পুকুর থেকে পাড়ে এনে তোলে। এই যাত্রায় তাসলিমা বেঁচে যায়। আবার যখনই রাত হয়, তখনই তাসলিমা অর্ধ ঘুমন্ত অবস্থায় কারো স্পর্শের ছোঁয়া পায়। সেই জিন শুরুতে তাসলিমার পেট স্পর্শ করে, এরপর ধীরে ধীরে পুরো শরীরের সাথেই মিশে যায়। তাসলিমার বয়স বাড়ছে, বিয়েও হচ্ছে না, মৃত্যুও হচ্ছে না, আত্মহত্যাও করতে পারছে না। কারণ 2 মাস তাসলিমার সাথে কি হয় সেটি 3 মাসের মাথায় তাসলিমার মনেই থাকে না। পরিবারের লোকজন সর্বদা দয়া করে যাচ্ছেন, হয়তোবা আল্লাহ কোনো একদিন তাদের মেয়েকে ঠিক করে দেবেন। 7ম শ্রেণীতে থাকতে তাসলিমার সাথে এই জিন মিশে যায়। বয়স কম থাকলেও এলাকার মুরাদ নামে একটি ছেলে তাসলিমাকে প্রচণ্ড রকমের পছন্দ করত। তাসলিমার চেহারা বাজে না, মায়াবী চেহারা,
টানা টানা চোখ, চিকন লম্বা চুল, গোলাপি ঠোঁট, স্বাভাবিক স্বাস্থ্য, সব দিক থেকে তাসলিমা পারফেক্ট ছিল। তাসলিমাকে জিন ধরেছে জেনেও মুরাদ তাসলিমাকে অনেকটাই পছন্দ করত। কিন্তু যখন মুরাদ দেখল তাসলিমার থেকে এই জিনকে কোনোভাবে আলাদা করা যায় না, এদিকে বছরের 2টা মাস তাসলিমার স্মৃতিতেও থাকে না, সব বিবেক বিবেচনা করে মুরাদ তাসলিমার পিছু ছেড়ে দিয়েছিল। শুরুর দিকে মুরাদ ভেবে রেখেছিল যখন তাসলিমা প্রাপ্তবয়স্ক হবে তখন তাসলিমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে তাকে বিয়ে করবে। কিন্তু তার হলো কোথায়? একাকিত্ব জীবন, যার কোনো শত্রু নেই, একজন অশরীরী পিছু নেওয়া, প্রতি বছরে 2টা মাস দখল করে নেওয়া, 2 মাসে কি ঘটে তা বাকি 10 মাসে মনে না থাকা, আবার বাকি 10 মাসের কথা এই 2 মাসে মনে না থাকার বিষয়টি তাসলিমাকে হয়রান না করলেও তার পরিবারকে হতাশায় ফেলে দিয়েছে। তাদের মেয়ে কি কোনোদিনও ঠিক হবে না? আল্লাহ আর কত পরীক্ষা করবেন? রাগ অভিমান নিয়ে তাসলিমার বাবা সেদিন নিজেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বাহির থেকে ঘটক সাহেব ডাক দিয়ে বললেন, তাসমিয়ার বাপ বাসায় আছেন? আপনার মেয়ের জন্য একটা পাত্র এনেছি। ঘটকের কথা শুনে তাসলিমার পিতা তেমন একটা খুশি না হলেও আবারও ভয় পেয়ে গেলেন। এই মুহূর্তে তাসলিমার দেহে সেই জিন রয়েছে। এইদিকে ঘটক সাহেবের কণ্ঠ শুনতে পেয়ে তাসলিমা ঘরের ভিতর থেকে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। তাসলিমা চিৎকার শুনে পাত্রপক্ষের আত্মীয় স্বজন ভয়ে পিছু হাঁটতে শুরু করে। কিন্তু যে ছেলেটি তাসলিমাকে দেখতে এসেছে সে উঠোনে দাঁড়িয়ে ঘটক সাহেবকে বললেন, আপনি যাকে দেখাতে এসেছেন এই চিৎকার কি তার? ঘটক সাহেব মাথা নিচু করে বললেন, হ্যাঁ, এটাই সেই মেয়েটি। বাহ, বেশ ইন্টারেস্টিং তো, চলুন দেখে আসি। দেখতে আসা ছেলে এবং ঘটক সাহেব তাসলিমার রুমে প্রবেশ করার চেষ্টা করে। তাসলিমার বাবা এসে বললেন, ও এখন স্বাভাবিক অবস্থায় নেই, তাকে না দেখাই ভালো। তাসলিমার বাবার কথা শুনে ছেলেটি বলল, আমাকে দেখতে দিন আঙ্কেল, হয়তো আমি এর কোনো সমাধান দিতে পারবো। সমাধানের কথাটা শুনে তাসলিমার বাবা যেন গুপ্তধনের খবর পেয়েছে। এতটা খুশি তিনি এর আগে হয়তোবা কখনো হয়নি। তাসলিমার বাবা ঠোঁটের কোণায় একটু হাসি এনে বলল, ঠিক আছে বাবা, দেখে আসো। ঘটক এবং ছেলে রুমের ভিতরে যায়। গিয়ে দেখে তাসলিমা খাটের ঠিক মাঝখানে বসে আছে। ছেলেটি রুমের মধ্যে ঢুকে ঘটক সাহেবকে বললেন, আপনি এখানেই দাঁড়ান। ছেলেটির কথা শুনে ঘটক সাহেবের ঘিলুতে কিছুই ঢুকছে না। এসেছে পাত্রী দেখাতে, কিন্তু ছেলেকে দেখে মনে হচ্ছে কোনো কবিরাজ। ছেলেটি ধীর পায়ে হেঁটে মেয়েটির কাছে যায়। তাসলিমা ফুসফুস করে সাপের মতো ফুলে যাচ্ছে। ছেলেটি মেয়েটির কাছে এসে বলে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আর না এসেছি আপনার থেকে তালসীমাকে কেড়ে নেওয়ার জন্য। কিন্তু আমি চাচ্ছি আপনি তাকে ছেড়ে চিরতরে চলে যান। ছেলেটির কথা শুনে তাসলিমা ক্ষিপ্ত হয়ে যায়। রাগান্বিত ভাব নিয়ে এগিয়ে আসে তার দিকে। দেখতে আসা ছেলেটি হাতটা ওপরে তোলে এবং মেয়েটি আসার সাথে সাথে তার কপালে হাতটা রাখে। এরপর জোরে জোরে বলতে লাগলো আয়াতুল কুরসি। ছেলেটির মুখে আয়াতুল কুরসির প্রত্যেকটা আয়াত উচ্চারণ হবার সাথে সাথে তাসলিমা চিৎকার শুরু করে, যেন তাসলিমা শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ঘটক সাহেব এবং তাসলিমার বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যেখানে এত বছর কোনো হুজুর কবিরাজ তাদের মেয়েকে ঠিক করতে পারেনি, সেখানে একজন সাধারণ ছেলে কিভাবে তার মেয়েকে রুকাইয়ার কাজ করে যাচ্ছে। এইদিকে ছেলেটি মেয়েটির মাথায় অনেক জোরে চাপ দিয়ে ধরে আর আয়াতুল কুরসির আয়াত পড়তেই থাকে। তাসলিমা চিৎকার করতে করতে একটা সময় বলে উঠল, তুই আমাকে চিনিস না, আমি চাইলে তোর পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারি। যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি পালিয়ে যা।
তাসলিমার কথা শুনে ছেলেটি একটা মৃদু হেসে বলল, আল্লাহর কালামের ওপর কোনো শক্তি নেই। আমি জানি তুই আমার কিচ্ছুই করতে পারবি না। ছেলেটির এমন কথা শুনে ঘটক সাহেব এবং তাসলিমার বাবা দুজনেই বেশ অবাক হয়ে যান। এইদিকে তাসলিমা ভয়ঙ্কর গর্জন ছাড়তে ছাড়তে জ্ঞান হারায়। তাসলিমাকে অজ্ঞান হতে দেখে তাসলিমার মা দৌড়ে এসে তাসলিমাকে ধরে। এরপর বিছানায় শুইয়ে দিয়ে তিনি রুম থেকে বের হয়ে যান। এদিকে দেখতে আসা ছেলেটি সোফায় গিয়ে বসে। তাসলিমার বাবা এবং ঘটক সাহেব ছেলেটির সামনে এসে দাঁড়ায়। ছেলেটি তাদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে ওনারা এই রহস্যটা জানতে চাচ্ছেন। প্রশ্ন করার আগেই ছেলেটি ধীর স্বরে বলতে লাগলো, আপনারা কি ভাবছেন আমি জানি। হয়তো ভাবছেন আমি কোনো তান্ত্রিক কিংবা কবিরাজ। সত্যি বলতে তেমন কিছুই নয়। ওই জিন যখন আপনাদেরকে ভয় দেখায় তখন আপনারা ভয় পেয়ে যান। দূর থেকে আসা তান্ত্রিক বা কবিরাজরা যখন তাসলিমাকে দেখে তখন তারাও ভয় পেয়ে যায়। কিন্তু অনেকেই জানে না যে এদের যারা ভয় পায় তাদেরকে ওরা ক্ষতিগ্রস্ত করে। যত আপনি সাহস দেখাবেন তত বেশি তারা আপনাকে মানতে বাধ্য হবে। এই জিন সাধারণ কেউ না, বলতে গেলে অনেক শক্তিশালী জিন। সে আমার ক্ষতিও করতে পারে যদি আমি ভয় পাই। মনের মধ্যে শক্তি রেখে সবসময় মুখে আল্লাহর আওয়াজ উচ্চারণ করলে এই জিন কোনো ক্ষতি করতে পারবে না। ছেলেটির কথা শুনে ঘটক এবং তাসলিমার বাবার কাছে স্পষ্ট হয়নি পুরোটা। ছেলেটি যেভাবে বলল যেন ব্যাপারটা খুবই সাধারণ বিষয়, কিন্তু তারা গত 8 বছর ধরে তো দেখে আসছে এটি মোটেও সাধারণ কোনো বিষয় নয়, কারণ কখনো সাধারণ হিসেবে নেওয়াই হয়নি। তাসলিমার প্রতি বছরের 2টা মাস স্মৃতি থেকে হারিয়ে ফেলা, আবার বাকি 10 মাসে এই 2 মাসের স্মৃতি মুছে যাওয়া। এত তান্ত্রিক কবিরাজ এনেও তাসলিমাকে ঠিক না করতে পারা, সব মিলিয়ে অনেক জটিল একটা বিষয়। এখানে ছেলেটি কিভাবে এত সাধারণভাবে বলছে সব কিছু হিসাব নিকাশ করে তাসলিমার বাবা বলল, বাবা, তুমি যেভাবে বলেছ সবটা ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি তোমার কথা। কিন্তু তুমি কি জানো এই 8 বছর আমরা কি কি করেছি? আমরা যত কিছু করেছি সবগুলো হিসাব করলে তোমার কথা সব কিছু তুচ্ছ, কিন্তু এই ব্যাপারটা মোটেও তুচ্ছ না। সেই জিন তোমার ক্ষতি করবে, আমার মেয়ের স্মৃতি থেকে 2টা মাস মুছে ফেলবে, বাকি 10 মাসের স্মৃতি আবার এই 2 মাসে হারাবে। তুমি কি তাকে ঠিক করতে পারবে? আর তোমার পরিচয় কি? তাসলিমার বাবার কথা শুনে ছেলেটি আরও একবার মৃদু হাসে। এরপর ধীর কণ্ঠে বলতে লাগলো, আমি ঢাকায় থাকি, পাশের গ্রামে আমার বাসা। গত 5 বছর আমি ঢাকাতে চাকরিতে আছি। বিয়ের জন্য গ্রামে এসেছিলাম। পরিবারের সবাই বলল এই গ্রামে নাকি একটা মেয়ে আছে যার দেহে প্রতি বছরে জিন ভর করে। শুধুমাত্র আপনাদের মেয়ে ব্যতীত অন্য সব মেয়েদেরকেই দেখতে বলা হয়েছিল। সেখানেই আমি বলেছিলাম আপনাদের মেয়েকে দেখব, কারণ এই বিষয়গুলো নিয়ে ছোটবেলা থেকে আমার অনেক গবেষণা করা আছে। আমার আত্মবিশ্বাস আছে আমি আপনাদের মেয়েকে ঠিক করতে পারবো। যদিও আমি বলতে আমি না, আমি ব্যবস্থা করতে পারবো। আমার পরিচিত একজন হুজুর আছে যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করে। ওনাকে এনে আপনাদের মেয়েকে ঠিক করে দেব। ছেলের মুখে এমন কথা শুনে তাসলিমার বাবা বেশ খুশি হন। এত বছরে কেউ একজন এত মনোবল নিয়ে বলছে তাড়াতাড়ি মেয়েকে ঠিক করবে। ছেলেটি উঠে যাওয়ার আগে আরও একবার বলল, আমার নাম লিয়াকত। আপনাদের মেয়ের ব্যাপারে আমরা আগে থেকেই জানি। আমার পরিবারের সবাই ভয় পেয়েছে, কারণ তারাও জানে আপনার মেয়ের সাথে জিন আছে। আপনার মেয়েকে সাহায্য করেছি, পরে ফু দিয়েছি। সেটির জন্য জিন আমার ক্ষতি করতে পারে। তবে আমি চেষ্টা করব আমার ক্ষতির আগেই আমি সেই হুজুরকে
এখানেই উপস্থিত করব। শুধু ইচ্ছে ছিল আমি আগে থেকে একবার দেখব আপনাদের মেয়েকে। আমার পছন্দ হয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তবে আপনার মেয়ের হাতটা আমি চেয়ে নেব। কথাটা বলেই ছেলেটি বাসা থেকে বের হয়ে যায়। তাসলিমার বাবার মুখে এবার একটু হাসি জমে যায়। তাসলিমা বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে আছে। তার বাবা যেন একটা নতুন আশার আলো দেখতে পেয়েছে। এত বছর পর এরকম একটা ঘটনা গত 8 বছরের দুঃখ কষ্টকে মুছে ফেলে দিচ্ছে। সন্ধ্যা 7টা। মাগরিবের নামাজ শেষ করে তাসলিমার বাবা বাসার দিকে যাচ্ছিলেন। পশ্চিমে সূর্যাস্ত ডুব দিয়েছে অনেক আগে। চারিদিকে নেমে এসেছে অন্ধকার। ঘোর কালো অন্ধকারের মাঝে তাসলিমার বাবার পায়ের শব্দটা অনেকটাই স্পষ্ট। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, বিলের মাছ থেকে ভেসে আসা ব্যাঙের কোলাহল, আকাশে মোটামুটি তারার ছাপ, চাঁদের আলোটা মিষ্টি হয়ে গ্রামের ওপর ছায়া ফেলে দেওয়া, সব কিছু নিয়েই মিষ্টি একটা পরিবেশ সৃষ্টি। তাসলিমার বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ির দিকে। মসজিদ থেকে বের হলেই মাত্র 5 মিনিট পর তাদের বাড়ি। একটা বাগানের পাশ দিয়ে মাটির রোড। সেই রাস্তাটা পার করলেই একটা বাজার, আর বাজারের পিছনেই তাসলিমাদের বাড়ি। বাজারে আসার আগে পর্যন্ত তাসলিমার বাবা অস্বাভাবিক কিছু অনুভব করেন। বারবার মনে হচ্ছিল সাথে ওনার কেউ আছে। তবে ব্যাপারটা পুরোপুরি আমলে না নিয়ে তাসলিমার বাবা এক মনে হেঁটে যাচ্ছিলেন বাড়ির দিকে। কোনোভাবে বাজার পর্যন্ত এসে তার বাবা চায়ের দোকানে আড্ডা দেন। আড্ডা শেষ করে যখন আবার বাড়ির দিকে রওনা হচ্ছিলেন, ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে একটা বিকট শব্দ ভেসে আসে। তাসলিমার বাবা ভালো করে খেয়াল করে দেখেন, রাস্তার পাশে যে বড় নারিকেল গাছ রয়েছে, সেই নারিকেল গাছ থেকে একটা নারিকেল পড়েছে এবং শব্দটা সেই নারিকেল পড়ার শব্দ। তার মানে ভয়ের কিছু নেই। যেহেতু নারিকেল ওনার পাশেই পড়ল, তাই তিনি একটু এগিয়ে নারিকেলটা নিজের হাতে নিলেন। বাড়িতে নিয়ে যদি বউকে দেয় তাহলে কোনো পিঠে অন্তত বানানো যাবে। তাসলিমার বাবা পা চালিয়ে যখন নারিকেলের দিকে যাচ্ছিলেন, তখন তার শরীরটা কেমন একটা ভার হয়ে আসছিল। তবুও কোনো কিছু তোয়াক্কা না করে তিনি নারিকেলের সামনে গিয়ে দাঁড়ান। এরপর মাথা ঝুঁকে যখন নারিকেলের ওপর হাত রাখেন, তখনই ওনার মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। নারিকেলে হাত রেখেই তিনি চোখের পলকটা সামনের দিকে ওঠায় আর দেখতে পায় একটা মানুষের পা। না না, মানুষের পা নয়, একটা জন্তুর পা। আসলেই জন্তুর পা? তেমনটাও মনে হচ্ছে না দেখে। অর্থাৎ মানুষ এবং জন্তুর পা মিশ্রণ করে একটা ভয়ানক পা। যেখানে পা এত ভয়ানক, সেখানে তার মুখ কতটা ভয়ানক হতে পারে ভাবতেই তাসলিমার বাবার শিরদাঁড়া দিয়ে একটা ভয়ে শিহরণ নেমে যায়। তিনি নারিকেল ছেড়ে দিয়ে আল্লাহ আকবর বলে একটা দৌড় দিলেন বাড়ির দিকে। হাঁপাতে হাঁপাতে বাড়ি গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে গিয়ে দেখতে পান তাসলিমার হাত পা শিকল দিয়ে বাঁধা। অর্থাৎ মেয়েটি আবারও পাগলামি শুরু করেছে। তাসলিমার মা পাশেই দাঁড়ানো। এদিকে তার বাবার চোখের সামনে সেই ভয়ানক পাটা এখনো ভাসছে। 12 দিন পর তাসলিমার বাবা দিন দিন যেন বকা বনে যাচ্ছে। সেদিন যে ছেলেটি গিয়েছিল আজও ফিরে আসেনি। তাসলিমার বাবা পাশের গ্রামে অনেক খোঁজ করিয়েছেন, কিন্তু লিয়াকত নামের কোনো ছেলের অস্তিত্ব খুঁজে পাননি। 12 দিনের মাথায় তাসলিমার বাবা যখন সেই ঘটকের কাছে যান, তিনি জানতে পারেন ঘটক 21 দিন আগেই মারা গেছেন। তাসলিমার বাবার হতাশা আরও বেড়ে গেল। এই এলাকায় যদি লিয়াকত নামের কেউই না থাকে, তাহলে ওই দিন তাদের বাসায় কে গিয়েছিল? আর ঘটক যদি 21 দিন আগে মারা গিয়ে থাকেন, তবে তাদের বাসায় ঘটক সেজে যাওয়া লোকটাই বাকে। ব্যাপারটা ভেবে তাসলিমার বাবা যেন একটি রহস্যের জালে ফেসে যাচ্ছেন। দিন এগিয়ে যেতে থাকে আগের মতো। তাসলিমা সেই আগের মতোই পাগলামি করে বেড়াচ্ছে। তাসলিমার মা বাবা আবারও সেই হতাশায় আটকে যান। যদিও মাঝখানে লিয়াকত নামে ছেলেটির আগমনে তাদের হতাশা অনেকটাই কমে আসে,
কিন্তু এখন তা আরও দ্বিগুণ হয়ে গেছে। মানুষ যখন একটি আশার আলো দেখতে পায় এবং পরবর্তীতে সেই আলোটা নিমেষেই নিভে যায়, যে তার দরজায় যখন মানুষ পুরোপুরি হেরে যায়, তখন মানুষ আর নিজের মধ্যে থাকে না। তাদের মস্তিষ্ক ভুলভাল জানান দেয়, যেমন আত্মহত্যা, চুপসে যাওয়া, কারো সামনে না যাওয়া এবং কি নিজের কাছে নিজে ছোট হওয়া। এদিকে তাসলিমার পাগলামির হার বেড়ে যাচ্ছে। একদিন রাতে তাসলিমার ভয়ানক চিৎকারে তার মা বাবা উঠে আসে। এসে দেখে তাসলিমা বিছানার মধ্যে বসে বসে চিৎকার দিচ্ছে। তাসলিমার মা তাসলিমার হাতে শিকল খুলেনি। কাছে এসে মাথার ওপর হাত বুলিয়ে দোয়া দৌদ পড়ে যাচ্ছিল, কিন্তু তাসলিমার মা বুঝতে পারছিলেন তাসলিমার মাথার মধ্যে কিছু আছে। তিনি যখন মাথায় হাত বোলাচ্ছিলেন, তখন তার হাতের মধ্যে নরম চামড়ায় কিছু স্পর্শ হয়। হাত বোলাতে বোলাতে একটা সময় তাসলিমার মা দেখতে পান তাসলিমার মাথার মধ্যে অনেকগুলো পোকা। পুকুরের মাঝে যে জোঁক থাকে তেমনি আকার এবং তেমনি চামড়ার কিছু জোঁক। তাসলিমার মা ভয়ে এক চিৎকার দিয়ে দূরে চলে আসেন। তাসলিমার বাবা তাসলিমার কাছে এসে তিনিও ভালো করে খেয়াল করলেন তাসলিমার মাথা থেকে অসংখ্য পোকা বের হচ্ছে, যেন তারা এতদিন তাসলিমার মস্তিষ্কে বসে বসে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তাসলিমার বাবা আর এটি নিতে না পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে বিচার দিতে থাকেন। হে আল্লাহ, আপনার এই সৃষ্টি করা এই জিন জাতি থেকে আমার মেয়েকে রক্ষা করুন। তাসলিমার বাবার এক একটি চিৎকার যে কারো অন্তরে আর্তনাদ বাড়িয়ে দেবে। এইদিকে তাসলিমার চিৎকার আরও জোরে প্রকাশ পাচ্ছে। এলাকায় আশেপাশে থাকা মানুষজন অনেকটাই ভয় পেয়ে যায়। যদিও তাসলিমার দেহে থাকা জিন কারো ক্ষতি করে না, শুধুমাত্র তাসলিমা ব্যতীত। তাও এলাকার মানুষ তাসলিমার এই চিৎকার এবং তাসলিমার পরিবারকে প্রচণ্ড রকমের ভয় পায়। তাসলিমার বাবা বসা থেকে উঠে তাসলিমার মাথার কাছে যায়। মেয়ের যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছিলেন না। রুমে লাইট জ্বালিয়ে তাসলিমার বাবা একটু শান্ত হন। এরপর তাসলিমার মাকে বলেন, রান্নাঘর থেকে চামচ এবং একটা বাটি নিয়ে আসো। তাসলিমার মা ওনার কথা মতো রান্নাঘর থেকে একটা বাটি এবং চামচ নিয়ে আসে। তাসলিমার বাবা সেই চামচ দিয়ে পোকাগুলোকে তাসলিমার মাথা থেকে ধীরে ধীরে তুলতে লাগলেন। তোলার পর সেগুলো বাটির ওপর রেখে দিচ্ছেন। এক একটি পোকা যেন জলজ্যান্ত। তাদের দেখতেও শরীরে শিরদাঁড়া দিয়ে ভয়ে শিহরণ নেমে যায়। এভাবে তাসলিমার বাবা ধীরে ধীরে তাসলিমার মাথা থেকে অনেকগুলো পোকা বের করেছেন, কিন্তু এ যেন শেষই হচ্ছে না। উপর থেকে দেখলে মনে হয় তাসলিমার পুরো দেহের ভিতরে সবগুলোই পোকা। তাসলিমার বাবা আর না পেরে ব্লেড দিয়ে মেয়ের মাথার সবগুলো চুল ফেলে দেয়। এরপর মাথার ওপর তেল দিয়ে কিছুক্ষণ মালিশ করেন। সবগুলো পোকা বের না হলেও কিছু পোকা তাসলিমার মাথার ভিতরেই রয়ে যায়। এভাবেই চলতে লাগলো দিন। পরের দিন বিকালবেলা লিয়াকত এবং ঘটক সাহেব তাসলিমাদের বাসায় উপস্থিত হন। তাসলিমার বাবা লিয়াকত এবং ঘটক সাহেবকে দেখে বেশ চমকে গেলেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যাদেরকে তিনি পাশের এলাকায় তন্ন তন্ন করে খুঁজেছেন, সেখানে তারাই এসে হাজির। তার ওপর আবার ঘটক সাহেব মারা গিয়েছেন আজ 26 দিন। তিনিও কিভাবে সামনে এলেন, এসব ভাবনার মাঝে ঘরে ঢুকে যান তাসলিমার বাবা। তাসলিমার বাবাকে হতাশ হতে দেখে লিয়াকত বললেন, আমি জানি আপনি কেন হতাশ ভোগ করছেন। আপনি পাশের এলাকাতেই আমার খোঁজ করছেন, কিন্তু সত্যি বলতে আমি পাশের এলাকাতেই থাকি না। লিয়াকত সাহেবের কথা শুনে তাসলিমার বাবা রাগ করবেন নাকি খুশি হবেন সেটি ভাবছেন। এখানে রাগ করার যথেষ্ট কারণ আছে। প্রথমত, লিয়াকত মিথ্যা বলেছে। আবার খুশি হওয়ার কারণও আছে, কারণ লিয়াকত তাদের মেয়েকে ভালো করতে চায় এবং বিয়ে করতে চায়। এসব ভাবনার মাঝে লিয়াকত আবার বললেন, আমার এলাকা হচ্ছে পাশের 2 গ্রাম পরে। আপনার মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলের পাশেই আমাদের বাড়ি। আমার বন্ধু মুরাদ আপনার মেয়েকে পছন্দ করত। এটি আমরা তখন থেকে জানতাম। ওই সময় আমার বয়স তেমন ছিল না।
আমি ঢাকাতেই বড় হয়েছি। কিছুদিন আগে যখন এলাকাতে এলাম তখন মুরাদের মুখে সবগুলো শুনতে পাই। মুরাদ বিয়ে করে ফেলেছে, তার একটি বাচ্চাও রয়েছে। সে প্রসঙ্গে কথা উঠতে গিয়ে আপনার মেয়ের কথা আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ তখন থেকে আমি জানতাম মুরাদ আপনার মেয়েকে পছন্দ করে। এরপর মুরাদের মুখে সবটা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আপনাকে আমি চাইলেই সত্যি কথাটা বলতে পারতাম। এতে আপনি আমার এলাকাতেই যেতেন এবং এলাকায় সব কিছু জানাজানি হয়ে যেত। আমি চাচ্ছিলাম না এই ঘটনাটা আমার এলাকার মানুষ জেনে যাক, যেহেতু তাসলিমা আমার বাসায় বউ হয়ে যাবে। সেই সুবাদে এলাকার মানুষের থেকে এটা গোপন রাখাই স্নেহ। আর ঘটক সাহেবের কথা যদি বলি, ওনার বাড়িও আমার এলাকায়। পাশের এলাকায় যে ঘটক 21 দিন আগে মারা গিয়েছেন, ওনার ছবি যদি আপনি দেখতে চাইতেন তাহলে হয়তো আপনি চিনতে পারতেন। যাই হোক, এই নিন বোতলটা। এই বোতলটায় এমন কিছু পানি রয়েছে যে পানি আপনার মেয়েকে যন্ত্রণা থেকে বাঁচাবে। আমি বাদবাকি ব্যবস্থাগুলো করছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমার এক পরিচিত তান্ত্রিক আপনাদের বাড়িতে আসবে, ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। লিয়াকত সাহেবের কথা শুনে তাসলিমার বাবা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। লিয়াকত কোন তান্ত্রিকের কথা বলছেন? তবুও মনের মধ্যে সন্দেহ না রেখে তাসলিমার বাবা বললেন, কোন তান্ত্রিকের কথা বলছো তুমি? আমরা তো সব তান্ত্রিকই দেখিয়ে ফেলেছি। ঢাকা শহরের সবচেয়ে নামকরা একজন লোক তান্ত্রিক রিয়াজ। ওনাকে আমি খবর দিয়েছি একটা কেস লড়ার জন্য। তিনি ভারতে আছেন, ভারত থেকে 7 দিনের মধ্যে চলে আসবে। এরপর উনি এলাকায় আসলে আপনাদের মেয়েকে দেখবেন। আর এই পানি পড়াটা ওনার দেওয়া। অনেক আগেই উনি আমার একটা কাজের সাহায্য করেছিলেন, তখন থেকেই এই পানিটি আমার কাছে ছিল। তবে এই বোতল ঢাকায় থাকায় আমি সেই দিন আনতে পারিনি। আমি ঢাকায় গিয়ে আমার অফিসের সব কাজ সেরে এরপর আবার এসেছি। আমি আবার 7 দিন পর আসব। ভালো থাকবেন। এটুকু বলে লিয়াকত আবার চলে যান। তাসলিমার বাবা আসলেই কিছু বুঝতে পারছে না, এই ছেলেটা কি আদৌ তাদের মেয়েকে বিয়ে করবে? আর সে যদি মানা করে দিত কাউকে না বলার জন্য, তাহলে তো তিনি বলতেন না কাউকে। তবে ছেলেটা নিজের পরিচয় কেন গোপন রেখেছিল? আর এখন যা বলছে সেগুলোও কি সত্য, নাকি এর মধ্যেও কোনো মিথ্যে রয়েছে? সে যেটাই থাকুক, তাদের মেয়ে যদি ঠিক হয় তাহলে মিথ্যাটাই গ্রহণ করতে প্রস্তুত তিনি। রাত 8টা। তাসলিমার বাবা রান্নাঘরে খাবার খাচ্ছিলেন। এদিকে তাসলিমা চিৎকার ভেসে এলো। যদিও তাসলিমার মাথায় কোনো চুল নেই, কিন্তু গতকালকে থাকা পোকা আর দেখা যায়নি। খাবার খেতে খেতে অর্ধপথে তাসলিমার বাবা শুনতে পান তাদের মেয়ে চিৎকারের শব্দ। তিনি খাবারের প্লেট সামনে রেখে এক দৌড়ে মেয়ে রুমে যান। আজকে তার মেয়ের মাথা দিয়ে না, নাক, পেট, পিঠ, হাত সবগুলো চামড়া ভেদ করে পোকা বের হচ্ছে। এতে তাসলিমার যন্ত্রণা হচ্ছিল। তাসলিমার বাবা তাসলিমার কাছে এসে সেই বোতলটা খোলে। এরপর বোতল থেকে পানি বের করে তাসলিমার গায়ে ছিটিয়ে দেয়। আশ্চর্যজনকভাবে যখনই তাসলিমার বাবা তাসলিমার গায়ে সেই পানি ছিটিয়ে দিচ্ছেন, তখনই তাসলিমার শরীর থেকে পোকাগুলো দ্রুত গতিতে বের হতে লাগলো। তাসলিমার বাবা তাকিয়ে শুধু দেখে যাচ্ছিলেন। পোকাগুলো শরীর থেকে বের হয়ে বিছানায় এসে ছটফট করছে, যেন তাসলিমার শরীরে কোনো কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে, আর সেই ওষুধের প্রভাবে সবগুলো পোকা বের হয়ে মারা যাচ্ছে। 10 মিনিট পর পোকা বের হওয়ার সময় চামড়ায় যে ছিদ্র হয়েছিল সেই ছিদ্র দিয়ে রক্তপাত হলেও শরীর থেকে আর কোনো পোকা বের হচ্ছে না। এদিকে কারেন্ট না থাকায় তাসলিমার বাবা হাত পাখা দিয়ে তাসলিমাকে বাতাস করে যাচ্ছেন, আর রুমের মধ্যে তাসলিমার মা সেই পোকাগুলোকে পরিষ্কার করে দিচ্ছেন। পরের দিন সকাল, ফজরের নামাজ আদায় করে তাসলিমার বাবা বাসার দিকে আসছিলেন। যখনই তাসলিমার বাবা বাড়িতে প্রবেশ করবেন,
ঠিক তখনই তাসলিমার মা চিৎকার দিয়ে বললেন, তোমার মেয়ে বমি করছে, দ্রুত আসো। তাসলিমার মায়ের ডাক শুনে তাসলিমার বাবা দৌড়ে মেয়ের রুমে যান। গিয়ে দেখতে পান মেয়ে প্রচণ্ড রকমের বমি করছে। তবে বমির সাথে অনেকগুলো কাঁচা মাটি বের হচ্ছে, যেন অনেকগুলো মাটি তাদের মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছে এবং সেই মাটি এখন মুখ দিয়ে বের হচ্ছে। তাসলিমার বাবা তাড়াহুড়ো করে সেই বোতলটা হাতে নেন। এরপর সেগুলো তাসলিমার গায়ে ছিটিয়ে দিতেই তাসলিমা স্বাভাবিক হয়ে যায়। সন্ধ্যা 7টা। তাসলিমা তার মাকে অনেক কষ্টে বলল, মা, আমি বাথরুমে যাব। তার মা সব সময়ের মতো মেয়ের হাতে শিকল খুলে দিয়ে মেয়েকে বাথরুমের দিকে নিয়ে যান। তাসলিমা বাথরুমে গিয়ে বাথরুম সারিয়ে নেয়। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে যখনই বিছানার দিকে যাবে তখনই সে পাগলামি শুরু করে। তাসলিমার মা তাসলিমাকে ধরতে এলে তাসলিমা তার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তাসলিমা চিৎকার চেঁচামেচি করে কোথায় যেন চলে যাচ্ছে। তাসলিমার মা তার স্বামীকে ডাকতে লাগলেন। ওনার স্বামী তখন কলপারে পরিষ্কার হচ্ছিলেন। স্ত্রীর ডাকে তিনি দৌড়ে এসে দেখলেন স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাসলিমা নেই। তাসলিমার মা সব বললে তাসলিমার বাবা দৌড় দেন মাঠের দিকে, কারণ ওনাদের ঘর থেকে বের হলেই একটা উঠোন, আর সেই উঠোনের পরে বিশাল একটা বিল রয়েছে। তাসলিমা সেই বিলের দিকেই ছুটে গিয়েছে। তাসলিমার বাবা হাতে বোতল নিয়ে বিলের দিকে দৌড় দেন। এরপর তিনি তার মেয়ের পিছু নিতে নিতে একটা সময় মেয়ের কাছাকাছি চলে আসে। এদিকে তাসলিমা বিলের পাশে গিয়ে দাঁড়ায়। বিলের পাশে একটা বিশাল খাল রয়েছে। তাসলিমার বাবা বুঝতে বাকি রইল না তাসলিমা এখন খালে ঝাঁপ দেবে, কিন্তু আল্লাহর রহমতে খালে ঝাঁপ দেওয়ার আগে তিনি পিছন থেকে সেই বোতলের পানি ছিটিয়ে দেন। খাল এবং বিল থাকায় সেখানে প্রচণ্ড বাতাস উৎপন্ন হয়। সেই বাতাসের কারণে পানির সামান্য একটা ফোঁটা তাসলিমার গায়ে পড়ে। তাতেই তাসলিমা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাসলিমার বাবা তাসলিমাকে কোলে নিয়ে বাসায় চলে আসেন। এইভাবে একের পর এক অঘটন চালাতে থাকে তাসলিমা। যদিও এটি তাসলিমা করছে না, তাসলিমার ভিতরে থাকা সেই জিন সবকিছু করিয়ে নিচ্ছে। তাসলিমা কষ্টের জীবনযাপন করে যাচ্ছে। দেখতে দেখতে চলে যায় 7 দিন। সপ্তাহের মাথায় তাদের বাড়িতে আসার কথা লিয়াকতের। সারাদিন তাসলিমার বাবা লিয়াকতের অপেক্ষায় বসেছিলেন, কিন্তু সারাদিন না এলেও সন্ধ্যার পরে লিয়াকত এবং তান্ত্রিক রিয়াজ তাসলিমাদের বাড়িতে উপস্থিত হন। তাসলিমার বাবা দেখতে পান লিয়াকতের সাথে আরও 3 জন মানুষ রয়েছেন। 3 জনের গায়ে কালো পাঞ্জাবি, সামনের জনের চুল অনেক বড় বড়, হাতে রয়েছে একটা তসবি। এতটুকু দেখে তাসলিমার বাবা ধারণা করে নেন চুল বড়ওয়ালা তিনি হয়তো তান্ত্রিক রিয়াজ। এসব মনে মনে ভেবে তাসলিমার বাবা দৌড়ে আসেন। আপ্যায়ন করার আগেই রিয়াজ বলে উঠল, আপ্যায়ন করার সময় এখন অনেক কম। আপনার ঘরের ভিতরে ভয়ানক জিন রয়েছে, দ্রুত কাজ করতে হবে। মেয়েকে নিয়ে আসুন এখানে। রিয়াজের কথা মতো তাসলিমার মা আর বাবা মেয়েকে নিয়ে আসেন। রিয়াজ উঠোনে তাদের ব্যাগ রাখেন। এদিকে তাসলিমা রিয়াজকে দেখে আবার দৌড় লাগায় বিলের দিকে, কিন্তু লিয়াকত তাসলিমাকে ঝাপটে ধরে নেয়। তান্ত্রিক রিয়াজ লিয়াকতকে বলেন, তাকে ধরে এই বৃত্তের মধ্যে রাখো। লিয়াকত তাসলিমাকে টেনে টেনে বৃত্তের ভিতরে আনে। রিয়াজের সাথে আসা রাহুল আর রোহান বৃত্তের চারপাশে পানি ছিটাতে লাগলো। রিয়াজ বৃত্তের বাইরে বসে চোখ বন্ধ করে। এরপর কিছু একটা পাঠ করতেই বৃত্তের রেখার ওপর আগুন জ্বলে ওঠে। এমন দৃশ্য দেখে সবাই অবাক। ভিতরে তাসলিমা জোরে জোরে চিৎকার দিয়ে বলে, আমাকে ছাড়, তোর মৃত বউ বাচ্চার কসম। তাসলিমার মুখে রিয়াজ নিজের স্ত্রী সন্তানের নাম শুনে চোখটা খুলে ফেলে। তাসলিমা হাসতে হাসতে বলে, ওদের ভালোবাসিস? তাহলে আমাকে ছাড়। শয়তানের কসমে আমার কিচ্ছু যায় আসে না। এ বলেই রিয়াজ এক লাফে বৃত্তের মধ্যে ঢুকে। রিয়াজকে বৃত্তের মধ্যে পেয়ে তাসলিমাও রিয়াজের গলা চিপে ধরে। ততক্ষণে রিয়াজ হাতে থাকা তসবি তাসলিমার মাথায় চেপে ধরে। চুল না থাকায় সঠিকভাবে তসবি কপালে আটকায়।
এতে তাসলিমা চিৎকার করতে করতে বৃত্তের মাঝে বসে পড়ে। রিয়াজ রোহানকে বলে, ছুরিটাতে। রিয়াজের কথা মতো রোহান বাহির থেকে ছুরি ছুঁড়ে মারে। রিয়াজ বাম হাতে ছুরি নিয়েই ডান হাত মাথা থেকে নামায়, আর দেরি না করে তাসলিমার হাতের একটা আঙুল কেটে ফেলে। জিনকে তার আঙুলের মধ্যে এনে হত্যা করতে হলো আমার। এই জিন এত সহজে যেত না। তাকে তাড়াতে তাসলিমার দেহের একটি অংশকে বলি দিতে হতোই, তাই এটা করতে হয়েছে। আপনাদের মেয়ে এখন সুস্থ। লিয়াকত সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন।